লেবাননে হিজবুল্লাহর সাথে ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হলেও থামেনি হামলা। শুক্রবারও যুদ্ধবিরতি শুরুর পরপরই লেবাননে অন্তত ১২টি বিমান হামলা চালায় ইসরায়েলের সেনারা। তবে লেবানন সহ সব ফ্রন্টে যুদ্ধবন্ধের বিষয়ে যুক্তরাষ্ট্র কথা দিয়েছে এবং দায়িত্ব নিয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এদিকে ইসরায়েল যুদ্ধবিরতির শর্ত মানবে বলে যুক্তরাষ্ট্রের কাছে থেকে নিশ্চয়তা পেলেই ইরান আলোচনা এগিয়ে নেবে বলে জানিয়েছেন দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী। সৃষ্টি ঘটকের রিপোর্ট। লেবাননে হামলা বন্ধ করায় ইসরায়েলের সঙ্গে সম্পর্কের অবনতি হচ্ছে যুক্তরাষ্ট্রের। অনেক প্রচেষ্টার পর ইরান যুক্তরাষ্ট্র সমঝোতায় পৌঁছালেও লেবাননে হামলা না থামায় সুইজারল্যান্ডে আলোচনাও ভেস্তে যায়। এরপর যুক্তরাষ্ট্র জানায় ইসরায়েল লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ বন্ধে রাজি হয়েছে এবং শুক্রবার স্থানীয় সময় 4টা থেকে সেটি কার্যকর হবে। কিন্তু 4টার পরপরই লেবাননের বিভিন্ন জায়গায় অন্তত 12 দফা হামলা চালায় বেনিয়ামিন নেতানিয়াহুর বাহিনী। হামলাগুলো লেবাননের নাবাতিয়ে, জাবাল আল রাফি, আল রাইহান সহ বিভিন্ন এলাকায় একযোগে চালানো হয়। একই সঙ্গে কিছু জায়গায় আলাদাভাবে গোলাবর্ষণের ঘটনাও ঘটেছে। এতে বিভ্রান্ত হয়ে পড়েন ওইসব এলাকার বেসামরিক মানুষজন। যুদ্ধবিরতির বাস্তব কার্যকারিতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। এদিকে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র জানিয়েছেন, দক্ষিণ লেবাননে যে কোনো ধরনের হুমকির জবাব দিতে এবং হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান চালাতে তাদের অপারেশনাল স্বাধীনতা বজায় থাকবে। তবে ইসরায়েলকে লেবাননে হামলা বন্ধ করাতে এবং সব ফ্রন্টে মার্কিন হামলা বন্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানকে কথা দিয়েছে এবং দায়িত্ব নিয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। একই সঙ্গে দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী বলেছেন, তেহরান ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় রাজি আছে। তিনি বলেন, ট্রাম্প যদি নিজের কথা রাখেন এবং ইসরায়েলকে থামাতে পারেন তাহলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক আলোচনা চালিয়ে নিতে তেহরান প্রস্তুত। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে অসাধারণ সম্পর্কের দাবি জানিয়ে ট্রাম্প বলেন, ইসরায়েল এ চুক্তি মেনে চলবে। সৃষ্টি ঘটক, ৭১। ইরানের সঙ্গে সম্প্রতি যুক্তরাষ্ট্র যে চুক্তি করেছে এটিকে ২০১৫ সালে বারাক ওবামার করা উক্তির চেয়ে অনেক বেশি উন্নত ও কার্যকর বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তার এই দাবির বিপক্ষে গিয়ে বিরোধীরা বলছেন, ট্রাম্প ওবামার তুলনায় ইরানকে অনেক বেশি সুবিধা দিয়েছেন এবং বিনিময়ে খুব সামান্যই অর্জন করতে পেরেছেন। বাস্তবেও এই দুই চুক্তির তুলনা করলে দেখা যায় এতে রয়েছে আকাশ পাতাল তফাৎ। বিস্তারিত সৃষ্টি ঘটকের রিপোর্টে। 2015 সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ইরানের সঙ্গে যে চুক্তিটি করেছিলেন, 2018 সালে ট্রাম্প সেটিকে ভয়াবহ আখ্যা দিয়ে বাতিল করেন। ওবামার জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন নামে পরিচিত 160 পৃষ্ঠারও বেশি দীর্ঘ ওই চুক্তিতে ইরানের পারমাণবিক কর্মসূচি কঠোরভাবে নিয়ন্ত্রণ করার সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা ছিল। অন্যদিকে ট্রাম্পের বর্তমান সমঝোতা স্মারক কোনো চূড়ান্ত চুক্তি নয়। এটি মাত্র 1.5 পৃষ্ঠার একটি 14 দফার রূপরেখা, যা কয়েক সপ্তাহের আলোচনার পর তৈরি হয়েছে। গত 4 মাস ধরে চলা যুদ্ধ বন্ধে একটি পূর্ণাঙ্গ চুক্তি বাস্তবায়নে এটি 60 দিনের একটি আলোচনার সময়সীমা বেঁধে দিয়েছে। ওবামার আলোচনাটি ছিল দ্বিপাক্ষিক। তিনি প্রায় 2 বছর ধরে চীন, ফ্রান্স, জার্মানি, রাশিয়া, ব্রিটেন ও ইউরোপীয় ইউনিয়নকে সঙ্গে নিয়ে এই চুক্তিটি করেছিলেন। বিপরীতে ট্রাম্প হেঁটেছেন সম্পূর্ণ দ্বিপাক্ষিক পথে, যেখানে আলোচনা শুধুই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যেই সীমাবদ্ধ। উভয় চুক্তিতেই ইরান কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করবে না বলে লিখিত প্রতিশ্রুতি দিয়েছে। এছাড়া ওবামার চুক্তিতে কঠোর আন্তর্জাতিক পরিদর্শনের ব্যবস্থার কথা থাকলেও ট্রাম্পের বর্তমান সমঝোতা স্মারকে ভবিষ্যতে এমন কোনো পরিদর্শনের উল্লেখ নেই। নিষেধাজ্ঞা প্রত্যাহার ও অবরুদ্ধ অর্থ ফেরত পাওয়ার ক্ষেত্রেও চুক্তি দুটি ভিন্ন। ওবামা প্রশাসন সুনির্দিষ্ট শর্ত ও ইরানের প্রতিটি পদক্ষেপ যাচাই করার পর ধাপে ধাপে নিষেধাজ্ঞা শিথিল করেছিল, কিন্তু ট্রাম্পের সমঝোতা স্মারকে শুরুতেই ইরানকে বড় ছাড় দেওয়া হয়েছে। এর ফলে ইরান অবিলম্বে তেল রপ্তানির সুযোগ পাচ্ছে। এছাড়া বিলিয়ন বিলিয়ন ডলারের জব্দ করা অর্থ ফেরত দেওয়ারও পথটি উন্মুক্ত করেছে, যার সুনির্দিষ্ট সময়সীমা এখনও অস্পষ্ট। এমনকি ট্রাম্প প্রশাসন ইরানের অর্থনৈতিক উন্নয়নের জন্য মধ্যপ্রাচ্যের মিত্রদের সঙ্গে নিয়ে $300 বিলিয়ন একটি তহবিল গঠনের কথা বলেছে, যার শর্তাবলী এখনো ধোঁয়াশার মধ্যেই রয়ে গেছে।
ওবামা প্রশাসন ১৯৮১ সাল থেকে আটকে থাকা $১.৭ বিলিয়ন ইরানি তহবিল ফেরত দেয় ট্রাম্প অতীতে ওবামার তীব্র সমালোচনা করেছিলেন। অথচ ট্রাম্প নিজেই এখন ইরানকে তার চেয়ে বহুগুণ বেশি অর্থ দেওয়ার সুযোগ তৈরি করে দিচ্ছেন, যা ট্রাম্পের নিজের দল রিপাবলিকান পার্টির কট্টরপন্থীদের মধ্যেও অসন্তোষ তৈরি করেছে। সৃষ্টি ঘটক, ৭১। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সমঝোতা স্মারক নিয়ে সমালোচকদের একহাত নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, যুদ্ধের কারণে ব্যাপকভাবে দুর্বল হয়ে পড়েছে ইরান। ইরানের সামরিক সক্ষমতা, নৌ ও বিমান বাহিনী মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে পোস্টে জানিয়েছেন ট্রাম্প। চুক্তির সমালোচকদের উদ্দেশ্যে ট্রাম্প বলেন, ইরান আলোচনায় বসতে বাধ্য হয়েছে এবং তারা এখন আগের অবস্থানে নেই। এদিকে চুক্তির একদিন পর মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নির্ধারিত সময় সফর পিছিয়ে যাওয়ায় সমঝোতার ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠেছে। ৬০ দিনের আলোচনায় ইরানের পারমাণবিক কর্মসূচি, নিষেধাজ্ঞা প্রত্যাহার ও হরমুজ প্রণালী সহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে সমাধানের চেষ্টা করবে দুই পক্ষ। যুক্তরাজ্যের বেডফোর্ডের কাছে দুই ট্রেনের সংঘর্ষে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন প্রায় ৯০ জন যাত্রী। ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশ জানিয়েছে, শুক্রবার লন্ডনের প্রায় ১০০ কিলোমিটার উত্তরে রেল লাইনে এই দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পর ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে জরুরি সেবার কর্মীরা। আহতদের মধ্যে ৩০ জনের বেশি গুরুতর অবস্থায় রয়েছেন বলে জানিয়েছে ইস্ট অব ইংল্যান্ড অ্যাম্বুলেন্স সার্ভিস। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, একটি ট্রেনের সামনের অংশ আরেকটি ট্রেনের পেছনের অংশের সঙ্গে আটকে আছে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। যুক্তরাজ্যের পরিবহন মন্ত্রী হেইডি আলেকজান্ডার ঘটনাটিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। পাকিস্তানের অভ্যন্তরে বিমান হামলা চালানোর দাবি করেছে আফগানিস্তান। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়া প্রদেশে সশস্ত্র গোষ্ঠী ও গোয়েন্দা চক্রের কথিত আস্তানা লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। আফগানিস্তানের দাবি, এসব স্থাপনা তাদের বিরুদ্ধে হামলার পরিকল্পনায় ব্যবহৃত হচ্ছিল। তবে পাকিস্তান এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। ২০২১ সালে তালেবান ক্ষমতায় আসার পর থেকেই দুই প্রতিবেশী দেশের সম্পর্কের অবনতি হয়েছে। টিটিপি যোদ্ধাদের আশ্রয় দেওয়ার অভিযোগ করে আসছে পাকিস্তান, যদিও তা অস্বীকার করেছে কাবুল। সাম্প্রতিক হামলা দুই দেশের ভঙ্গুর যুদ্ধবিরতিতে নতুন করে উত্তেজনা তৈরি করেছে। চীনের মধ্যস্থতায় শান্তি প্রতিষ্ঠার চেষ্টা চললেও এখনও স্থায়ী সমাধান হয়নি। চীনের নতুন শুল্কের ধাক্কায় বড় সংকটে পড়তে যাচ্ছে অস্ট্রেলিয়ার গরুর মাংস রপ্তানি খাত। এখন থেকে অস্ট্রেলিয়া থেকে আমদানি করা গরুর মাংসের ওপর ৫৫% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে চীন। অস্ট্রেলিয়ার বার্ষিক শুল্কমুক্ত ২,৫,০০০ টন গরুর মাংসের কোটা শেষ হয়ে যাওয়া দেশটির রপ্তানিকারকদের উপর এই সিদ্ধান্তের কথা জানিয়েছে বেইজিং। এর ফলে শনিবার থেকে অস্ট্রেলিয়া থেকে আমদানি করা গরুর মাংসের উপর অতিরিক্ত ৫৫% শুল্ক কার্যকর হবে বলে জানিয়েছে চীন কর্তৃপক্ষ। তবে অস্ট্রেলিয়ান মিট ইন্ডাস্ট্রিজ কাউন্সিল জানিয়েছে, চলতি বছরের নির্ধারিত কোটা ৬ মাসেরও কম সময়ে শেষ হয়ে গেছে, যার ফলে বছরের বাকি সময় চীনের বাজারে অস্ট্রেলিয়ার গরুর মাংস রপ্তানিতে বড় ধরনের চাপ তৈরি হবে। এদিকে ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে চীন ৩ বছরের জন্য বৈশ্বিক আমদানি কোটা ব্যবস্থা চালু করে। বেইজিংয়ের দাবি, দেশীয় কৃষকদের সুরক্ষা এবং অতিরিক্ত সরবরাহের সংকট সামাল দিতে এই পদক্ষেপ। কঙ্গোর পূর্বাঞ্চলের বুনিয়ার কিগঞ্জে ক্যাম্পে ইবোলা ভাইরাসের মতো উপসর্গ নিয়ে মারা গেছেন ৩০ জন। মৃতদের অনেকেরই ছিল জ্বর, মাথা ব্যথা ও বমির মতো লক্ষণ। ক্যাম্প কর্তৃপক্ষ বলছে, চলতি সপ্তাহে মারা গেছেন অন্তত ১০ জন। অথচ স্বাভাবিক সময়ে এই ক্যাম্পে মাসে ১ থেকে ৩ জনের বেশি মৃত্যু হতো না। প্রায় ১৫,০০০ মানুষের এই ক্যাম্পে স্বাস্থ্য পরীক্ষা ও স্যানিটেশন সংকট পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে। ৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে, এখন অপেক্ষা করা হচ্ছে পরীক্ষার ফলের জন্য। ত্রাণ সংস্থাগুলোর আশঙ্কা, দ্রুত ব্যবস্থা না নিলে কঙ্গোর পূর্বাঞ্চলের লাখো বাস্তুচ্যুত মানুষের মধ্যে ইবোলা ছড়িয়ে পড়তে পারে। দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ায় টানা ৫০ দিনের বিক্ষোভে থমকে গেছে স্বাভাবিক জীবনযাত্রা। অর্থনৈতিক সংকট, জ্বালানি ঘাটতি ও নিত্যপণ্যের দাম বাড়ার প্রতিবাদে শুরু হওয়া আন্দোলন এখন রূপ নিয়েছে বড় ধরনের রাজনৈতিক অস্থিরতায়।
রাজধানী লাপাজ সহ গুরুত্বপূর্ণ শহরগুলোতে সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ায় দেখা দিয়েছে খাদ্য, ওষুধ ও জ্বালানি সংকট। বিস্তারিত নাহিদা রিন্থির প্রতিবেদনে। বলিভিয়া দীর্ঘস্থায়ী রাজনৈতিক অস্থিরতা রূপ নিয়েছে বড় ধরনের মানবিক সংকটে। বিক্ষোভের 50 দিন পার হলেও পরিস্থিতির কোনো বদল হয়নি। এপ্রিলের শেষ দিক থেকে শুরু হওয়া এই আন্দোলনে অংশ নিয়েছেন খনি শ্রমিক, শিক্ষক, কৃষক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং সাবেক বামপন্থী প্রেসিডেন্ট ইভো মোরালেসের সমর্থকরা। রাজধানী লাপাজ, এল আল্ট্রো আর কোচাবাম্বা শহরে সড়ক অবরোধের কারণে আটকে গেছে নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ। ফলে দেখা দিয়েছে খাদ্য, ওষুধ ও জ্বালানি সংকট। বেড়ে গেছে সাধারণ মানুষের জীবনযাত্রার খরচ। সবকিছুর দাম বেড়ে গেছে, আমরা আসলে আর পারছি না, কিন্তু এটা করা ছাড়াও আমাদের আর কোনো উপায় ছিল না। এদিকে নিম্নমানের পেট্রোল আমদানির অভিযোগে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পরিবহন শ্রমিকদের ধর্মঘট ছড়িয়ে পড়ে বিভিন্ন অঞ্চলে। পরিবহন খাতের নেতা লুইস জিমেনেজ বলেন, সংকট এখন শুধু অর্থনৈতিক ক্ষতির মধ্যে সীমাবদ্ধ নেই, মানুষের জীবন রক্ষা নিয়েও সবচেয়ে বড় উদ্বেগ তৈরি হয়েছে। আমরা বলিভিয়া রাষ্ট্রের প্রাকৃতিক সম্পদকে বেসরকারীকরণ এবং আন্তর্জাতিক স্বার্থের হাতে তুলে দেওয়ার যে কোনো প্রচেষ্টাকে প্রত্যাখ্যান করি। বিক্ষোভের কারণে ব্যবসা বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন অনেক ব্যবসায়ী। বন্ধ হয়েছে রেস্তোরাঁ সহ বিভিন্ন দোকানপাট। এরই মধ্যে আন্দোলনের কারণে দেশটির অর্থনৈতিক ক্ষতি হয়েছে অন্তত $200 কোটি, আর একই সময়ের মধ্যে রপ্তানি কমেছে প্রায় $50 কোটি। এখন এখানে কেউ আসে না। আমি 1.5 মাসেরও বেশি সময় ধরে দোকান খুলিনি। আমার অধীনে 9 জন কর্মচারী ছিল। দুর্ভাগ্যবশত আমাকে তাদের ছুটি নিতে বলতে হয়েছে। বুধবার সামাজিক নেতাদের সঙ্গে বৈঠক করেছেন প্রেসিডেন্ট রদ্রিগো পাজ। বৈঠকে তিনি সংঘাত নয়, সংলাপ ও শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানান। তবুও কবে নাগাদ স্বাভাবিক হবে পরিস্থিতি, তা এখনো অনিশ্চিত। নাহিদা রিন্থি, 71। মাত্র 4 বছর বয়সে ফ্যাশন ডিজাইনার হওয়ার ইচ্ছা প্রকাশ করে বাবা মায়ের কাছে। তবে তখন হয়তো কেউ ভাবেনি সেই শিশুই একদিন প্যারিসের বিখ্যাত রানওয়েতে নিজের তৈরি পোশাক নিয়ে হাজির হবে। বয়স এখন মাত্র 10 বছর, কিন্তু এরই মধ্যে বিশ্বের কনিষ্ঠতম ফ্যাশন রানওয়ে ডিজাইনার হিসেবে ইতিহাস গড়েছে যুক্তরাষ্ট্রের ম্যাক্স আলেকজান্ডার। আরও জানাচ্ছেন দেওয়ান মোবাশ্বিরা হোসেন। স্কুলের পড়াশোনা আর ফ্যাশন ডিজাইন দুই জগতেই সমানভাবে সামলাচ্ছে ছোট্ট ম্যাক্স। লস অ্যাঞ্জেলসের বাড়ির স্টুডিওতেই কাটে তার বেশিরভাগ সময়। হাতে কলম, কাপড় আর সেলাই মেশিন নিয়ে তৈরি করে নতুন নতুন পোশাক। মাত্র 7 বছর বয়সে পেশাদারভাবে ডিজাইন শুরু করা ম্যাক্স 2026 সালের মার্চে প্যারিস ফ্যাশন উইকে নিজের 15টি পোশাকের কালেকশন উপস্থাপন করে। বিশ্বের অন্যতম বড় ফ্যাশন মঞ্চে নিজের ডিজাইনের পোশাক দেখে উচ্ছ্বসিত এই ক্ষুদে ডিজাইনার। প্যারিসের সবচেয়ে কম বয়সী ফ্যাশন ডিজাইনার হিসেবে অংশ নিয়ে এটা দারুণ মজা ছিল। আমার 15টি পোশাকের শো ছিল, পুরো অভিজ্ঞতাই অসাধারণ। রানওয়েতে দর্শকের প্রশংসা আর হাততালিও আত্মবিশ্বাস বাড়িয়েছে ম্যাক্সের। 4 বছর বয়সে কিভাবে ডিজাইনের প্রতি আগ্রহ তৈরি হয়েছিল সেটিও পরিষ্কার মনে নেই তার। তবে ফ্যাশনকে সে দেখে সৃজনশীলতার এক বিশাল জগৎ হিসেবে। ফ্যাশনের সবচেয়ে ভালো দিক হলো এখানে অনেক নতুন আইডিয়া তৈরি করা যায়। যে কোনো কাপড় বা উপকরণ দিয়ে কিছু ভিন্ন ধরনের জিনিস বানানো যায়। ফাস্ট ফ্যাশনের কারণে পরিবেশের ক্ষতি নিয়েও সচেতন এই ক্ষুদে ডিজাইনার। তার মতে এমন পোশাক ব্যবহার করা উচিত যা দীর্ঘদিন টিকে থাকে। পুরনো বা সহজে নষ্ট হয়ে যায় এমন উপকরণ ব্যবহার করে তৈরি করে নতুন পোশাক। আমার চারপাশের পরিবেশ থেকে আইডিয়া পাই। যেমন আমার মা কফি পছন্দ করেন, তাই কফির বস্তা দিয়েও আমি পোশাক বানানোর কথা ভেবেছি। ম্যাক্স নিজের ডিজাইন প্রক্রিয়ার নাম দিয়েছে ড্রেস সাইকেল। ভবিষ্যতে আরো বড় স্বপ্ন নিয়ে এগিয়ে যেতে চায় সে। তার বিশ্বাস, বয়স নয়, স্বপ্ন আর পরিশ্রমী সাফল্যের মূল চাবিকাঠি। দেওয়ান মোবাশ্বিরা হোসেন, 71।
এই ছিল এখনকার আয়োজনে বিশ্বের আরও নতুন কিছু খবর ও বিশ্লেষণ নিয়ে দুপুর 1টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন একাত্তরের ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেল। থাকুন একাত্তরের সাথেই।